আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নিয়োগ পরীক্ষায় পাশ হয়েছে পুলিশ ভেরিফিকেশন, তারপরও জটিলতা, নিয়োগ পাচ্ছে না ১৫০০-এরও বেশি উপসহকারী কৃষি কর্মকর্তা। প্রযুক্তির ব্যবহারে মহামারীর মধ্যেও স্বাভাবিক জীবনযাত্রা দুবাইয়ে, এয়ারপোর্ট, হোটেল, শপিং মলে বিদেশিদের ভিড়। রাজস্ব আয় ও যাত্রী পারাপার ৮৫% কমেছে বেনাপোল স্থলবন্দরে। এবং প্রধানমন্ত্রীর জীবনী নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছে এটিএন এন্টারটেইনমেন্ট। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নিয়োগের সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে পুলিশ ভেরিফিকেশনও, তারপরও উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে নিয়োগ পাচ্ছেন না ১৬৫০ জন। এতে চরম হতাশায় দিন কাটছে তাদের। গাফিলতির অভিযোগ উঠেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিরুদ্ধে। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। চাকরির সুপারিশ প্রাপ্ত হয়েছেন, তারপরও বেকার তারা। ধর্ণা দিচ্ছেন খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে। এভাবে কাটছে দিনের পর দিন, বাড়ছে হতাশা। ২০১৮ সালের জানুয়ারিতে উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ১৬৫০ জনকে নিয়োগের সুপারিশ করে বাছাই কমিটি। এরপর বছর পার হলেও এখনও কাজে যোগ দিতে পারেননি তারা। পুলিশ ভেরিফিকেশন হওয়া যাওয়ার প্রায় ১৪ মাস আমাদের রেজাল্ট হয়েছে, কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো জয়েন কোনো কিছু হচ্ছে না। আমরা এখন বেকার অবস্থায় জীবনযাপন করছি। গত ১৪ মাস ধরে আমরা অপেক্ষা করতেছি এটার জন্য। এই নিয়োগে কি হয়েছে সেটা আসলে আমার বড় বিষয় না। আমরা যোগ্যতা দিয়ে এখানে এসেছি। আমার প্রতিবন্ধী করে চাকরি হয়েছে। সমাজে তো আমরা আগ থেকেই ঘৃণিত, যেটা এখন আসলে মানে যা ভাষা প্রকাশ করতে পারতেছি না, অনেক কষ্ট আছে। আমাদের জয়েন হবে এই প্রেক্ষিতে আমরা সকল চাকরি বাকরি ছেড়ে দিছি। এখন আমাদের পরিবার পরিজন নিয়ে আমাদের পথে বসার উপক্রম হয়ে গেছে। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তার হাজার হাজার পদ খালি থাকলেও তাদের নিয়োগে কেন দেরি হচ্ছে, এর কারণ জানালেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক। বর্তমানে আমাদের অনেক পদই শূন্য। আমাদের এই নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পরে যাই হোক একটি মামলা হয়েছে, মামলা হওয়ার কারণে এটি কিন্তু এখন স্থগিত আছে। জানা গেছে নিয়োগের ক্ষেত্রে জেলা কোটা সহ অন্যান্য কোটা অনুসরণ না করায় হাইকোর্টে রিট করলে স্থগিতাদেশ দেন আদালত। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক। কোটার যে ব্যবস্থাপনা একেবারে সঠিকভাবে আমরা নিয়োজিত করেছি। হয়তো বাইরে আপনারা অনেক কথাই শুনেছেন, একটা কেস হইলে দেখা যাবে যে কথা অনেক সময় অনেক কিছুই আসলে কথার দূষণ আমি বলবো। এটা আমাদের পক্ষ থেকে যে দফারি জবাব, সেই জবাবগুলিও সম্পন্ন হয়েছে এবং এর প্রেক্ষিতে খুব শীঘ্রই আমরা এটুকু আশা করতে পারি এই ব্যাপারে আর সমাধান হবে। এই নিয়োগে জটিলতার সমাধান না হওয়া পর্যন্ত অন্যান্য নিয়োগ প্রক্রিয়াও স্থগিত রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। প্রযুক্তির ব্যবহারে করোনা মহামারীর মধ্যেও স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছে দুবাই। মধ্যপ্রাচ্যের জৌলুসময় এই নগরীতে আবার দলে দলে পা ফিরছেন বিদেশিরা। ব্যস্ত হচ্ছে এয়ারপোর্ট, হোটেল, শপিং মল আর দর্শনীয় স্থান। পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষায় আরব আমিরাতের নেওয়া ব্যবস্থা তাই এখন অনুসরণ করছে অনেক দেশ। দুবাই ঘুরে এসে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। উড়োজাহাজের ভেতর এখন অন্য দুনিয়া। আগে যা কেউ ভাবেনি এখন তাই হচ্ছে। করোনা সংক্রমণ এড়াতে যাত্রী ওঠা ও নামার আগে 4 দফা পরিচ্ছন্ন করা হচ্ছে এয়ারক্রাফটের ভেতর এবং বাহিরে। দুবাই বিমানবন্দরে চেহারাই যেন যাত্রীদের পাসপোর্ট। দেখানোর দরকার নেই পাসপোর্ট। প্রযুক্তির ব্যবহারে স্পর্শবিহীন ক্যামেরায় তাকিয়ে সেকেন্ডেই ইমিগ্রেশন পার হচ্ছেন যাত্রীরা। এমন নানা ব্যবস্থা ও আয়োজনে মহামারীর মধ্যেও প্রায় স্বাভাবিক দুবাই। কোয়ারেন্টাইন, লকডাউন কিংবা বিধিনিষেধে নিজের দেশে যেতে না পেরে অনেকেই মিটিং ইন দ্য মিডল করছেন দুবাইকে। ভারত ও বাংলাদেশ থেকেও অনেকে গিয়ে ইউরোপ, আমেরিকা থেকে আসা স্বজনদের সাথে মিলছেন সেখানে। আল্লাহর রহমতে
এটা ইমপ্রুভ হচ্ছে এবং আগের থেকে অনেক ইমপ্রুভ হয়ে গেছে। আমি ভ্যাকসিন দিলাম, আমার ফ্যামিলিতে সবাই ভ্যাকসিন দিল। 2-3 মাস সেখানে লকডাউন ছিল, এখন মোটামুটি ইনশাল্লাহ সবাই মোটামুটি ভালো আছে। ওদিকে দুবাই ফ্রেম, ব্রুজ খলিফা সহ চোখ ধাঁধানো সব স্থাপনায় পর্যটক টানতে টিকিটে দেয়া হয়েছে মূল্য ছাড় বা অফার, যা আগে কখনো হয়নি। তাই এসবেও ভিড় বাড়ছে। করোনার কারণে গত বছর বাতিল করা দুবাই এক্সপো এবছর অক্টোবর থেকে শুরুর ঘোষণা দিয়েছে দেশটি, যা চলবে এক নাগাড়ে 6 মাস। লক্ষ্য 2.5 কোটি পর্যটক। এখানে পর্যটকদের আকর্ষণ করে সেই ট্যুরিজমকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এবং এতে সফলতা, কারণ যে বাধা বিপত্তিগুলো পার করতে হয়েছে এই করোনা মহামারীর কারণে সেগুলো সফলভাবেই উতরে গেছে দুবাইয়ের পর্যটন কর্তৃপক্ষ এবং সারা বিশ্বের পর্যটকরা আবার আসা শুরু করেছে এই পর্যটন মহানগরীতে। কেরামতুল্লাহ বিপ্লব, ATN বাংলা, খলিফা টাওয়ার, দুবাই। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, শিক্ষক শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তাই প্রথম। মনির হোসেন তোপর রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় দেশে টানা তৃতীয় দিনের মতো হাজারেরও বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও দৈনিক শনাক্তের হার আবার 6% ছাড়িয়ে গেছে। এ অবস্থায় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি সাংবাদিকদের জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীও বলেছিলেন যে এই মার্চ মাসেই গত বছর সংক্রমণ হয়েছিল এবং এরপরে বেড়েছিল। কাজে যদি আমরা দেখি যে এখনও একটু মনে হচ্ছে যেন আবার ঊর্ধ্বগতি, আমরাও হয়তো বা একটু টিকা এসে যাওয়াতে আমাদের সবার মধ্যে হয়তো কিছুটা শৈথিল্যের একটা ভাব দেখা গিয়েছিল। আশা করি এই যে একটু বাড়ছে তাতে সবাই আবার সচেতন হয়ে সকলেই অনেক ভালোভাবে, অনেক পাকাপোক্তভাবে স্বাস্থ্যবিধি মানবেন এবং এটি বাড়বে না। এই ঊর্ধ্বগতিটা অব্যাহত থাকে, আমরা অবশ্যই এই পর্যবেক্ষণের ভিত্তিতে এবং জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে, পুনর্বিবেচনা করবে যে এই তারিখটি কি এই 30-এই থাকবে নাকি এটি পরিবর্তন হবে। যদি পরিবর্তন হয় অবশ্যই আপনাদের সহযোগিতায় সেটি আমরা জানিয়ে দেব সময় মতো। গত 27 ফেব্রুয়ারি আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, দেশের সব স্কুল কলেজ আগামী 30 মার্চ খুলে দেওয়া হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, আগামী 17 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত 10 দিনের বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হবে। বাংলাদেশ টেলিভিশন, রেডকো এবং আমাদের মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। করোনা মহামারীর কারণে বেনাপোল স্থলবন্দরে রাজস্ব আয় এবং যাত্রী পারাপার প্রায় 85% কমেছে। গত বছরের তুলনায় এবার প্রায় 57 কোটি টাকা রাজস্ব কম আদায় হয়েছে। এবছর এ বন্দর থেকে ভ্রমণ খাতে রাজস্ব পাওয়া গেছে 10,52,70,000 টাকা, যা গত বছর প্রায় ছিল 70 কোটি। বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, এবার মাত্র 2,10,570 জন পাসপোর্টধারী যাত্রী এ পথ দিয়ে বাংলাদেশ ভারত যাতায়াত করেছেন। 2019 সালে যা ছিল প্রায় 12,56,000। করোনা ভাইরাসের কারণে 2019 সালের চেয়ে 2020 সালে যাত্রী যাতায়াত কমেছে 10,45,000-এরও বেশি। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ সাদা প্যানেলের আব্দুল মতিন খসরু সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বিএনপি জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নীল প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু ভোট পেয়েছেন 2,968টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের সভাপতি প্রার্থী ফজলুর রহমান পেয়েছেন 2,132 ভোট। রাজধানীতে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলচ্চিত্রের শুভ মহরত। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য ATN এন্টারটেইনমেন্টকে ধন্যবাদ জানিয়ে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেন, এটি অনন্য কার্যক্রম ও সময়ের দাবি। এ সময় তার রাজনৈতিক দূরদর্শিতা ও নেতৃত্বের কারণে নতুন প্রজন্মের কাছে শেখ হাসিনা স্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেন ATN বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। শারমিন রিহার রিপোর্ট।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পালিত হচ্ছে মুজিব বর্ষ। এই আয়োজনের অংশ হতে এটিএন এন্টারটেইনমেন্ট নির্মাণ করতে যাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এতে উঠে আসবে প্রধানমন্ত্রীর সফল রাষ্ট্র পরিচালনা, ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনের গল্প। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অনন্যা রুমা। শুভ মহরত অনুষ্ঠানে এটিএন বাংলা ও এটিএন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, বঙ্গবন্ধুর মতো তার কন্যাও যেন কাজের মধ্য দিয়ে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকেন, সেজন্যই এই চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ। যে হারে উন্নয়ন হচ্ছে, ম্যাসিভ উন্নয়ন, এটি না দেখলে, স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা মুশকিল। যমুনার ব্রিজের পর থেকে পঞ্চগড় পর্যন্ত 6 লেনের রাস্তা তৈরি হচ্ছে। ইনশাআল্লাহ পদ্মা ব্রিজ প্রায় শেষের পথে, আর কিছুদিনের মধ্যে হয়তো পদ্মা ব্রিজ উদ্বোধন হবে। শুধু তাই না, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও যে উদ্যোগগুলি নিয়েছেন, ঢাকা চিটাগাং এক্সপ্রেস ট্রেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যে উদ্যোগগুলি নিয়েছেন, আমার মনে হয় আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশের চেহারা যাবে না। আমাদের বাংলাদেশ দেখলে সেই মালয়েশিয়া, থাইল্যান্ডের মতোই মনে হবে। এর একটি কারণ এটি হলো তার বলিষ্ঠ নেতৃত্ব। এই বলিষ্ঠ নেতৃত্ব যদি না থাকতো, এই উন্নয়ন কোনোদিনই সম্ভব হতো না। এ সময় জাতির পিতার অবদান এবং শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি অভি চৌধুরী। আজকে বঙ্গবন্ধু বাংলাদেশ সৃষ্টি করে দিয়েছেন, স্বাধীনতা এনে দিয়েছেন, আর জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা অত্যন্ত সম্মানের সহিত সারা পৃথিবীতে বাঙালি জাতিকে, বাংলাদেশকে আজকে অনেক সম্মানে তিনি আজকে নিয়ে গিয়েছেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শেখ হাসিনার ভূমিকা অনন্য। এই চলচ্চিত্রটি নির্মাণের সফলতা কামনা করছি একান্তভাবে, এবং আমি আশা করি বাংলাদেশের উন্নয়ন শীর্ষক যে অনুষ্ঠানমালা এটিএনে প্রচার করা হবে, সেজন্যও আমি জাতীয় সংসদের সকল মাননীয় সদস্যদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরে সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করে অতিথিদের মুগ্ধ করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ও সঙ্গীতশিল্পী আখি আলমগীর। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। ফাঁদ পেতে সৌদি আরব প্রবাসীর কাছ থেকে কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার টিভি অভিনেত্রী ও মডেল রোমানা স্বর্ণাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। এর আগে 5 দিনের রিমান্ড চেয়ে তাকে সিএমএম আদালতে হাজির করে মোহাম্মদপুর থানা পুলিশ। এই মামলায় রোমানা স্বর্ণা, তার ছেলে এবং মার রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। একই সাথে মামলার তদন্তকারী কর্মকর্তাকে জেল হাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিচারক। বৃহস্পতিবার প্রতারণা করে বিয়ে ও পরবর্তীতে ব্ল্যাকমেল করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রোমানা স্বর্ণা সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে 11,000 শিক্ষার্থীর অংশগ্রহণে শিক্ষাবৃত্তি সহ এটিএন বাংলা ও বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ যৌথভাবে আয়োজন করছে শিশু মেলা। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে শিশু মেলার প্রাথমিক বাছাই পর্ব শুরু হয়েছে। রাবে আক্তার সুবর্ণার রিপোর্ট। 17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজন। তাই শিশু কিশোরদের কলরবে মুখর এটিএন বাংলার মঞ্চ। চলছে নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকার বাছাই, সাথে আছে অনলাইন কুইজ। বাছাই পর্বে অংশ নেয় সারা দেশে প্রায় 11,000 শিশু কিশোর। আমার অনেক ভালো লাগছে, আমার কাজিনরাও এখানে আসছে। আমি মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীন বাংলাদেশের ছবি এঁকেছি। বাংলাদেশের সব রং, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছেন বঙ্গবন্ধু। আমি একটি সারা বলবো, আমার সারার নাম মুক্তি সারা, লিখেছেন সানাউল হক। আমার বাংলা তোমার বাংলা, সোনাল বাংলাদেশ
সবুজ সোনালী ফেরোজা জুবালি রূপের নেই তো শেষ। বঙ্গবন্ধুর ইতিহাস আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের শিশুমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে আয়োজক এটিএন বাংলা। 17 মার্চ আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন। এই শিশুরা বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম সম্বন্ধে তাদের মধ্যে জ্ঞান বাড়বে এবং এই যে দেশের প্রতি ভালোবাসা, তাদের নৈতিকতা এবং মূল্যবোধের জায়গাটা, এটা শিশুদের মধ্যে দিতে হবে, কারণ তারাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। মেলার সহ আয়োজক বিএসবি ক্যাম্বিয়ান এডুকেশন গ্রুপ বাছাই পর্বের বিচারকরা জানালেন, বঙ্গবন্ধুর প্রতি শিশুদের আগ্রহ দেখে তারা মুগ্ধ। এত ভালো গাইছে, দেশের গান গাইছে, এটাই সবচেয়ে বড় কথা। আমরা 50 বছরের বাংলাদেশকে যাদের হাতে আসলে উপহার হিসেবে দিয়ে যাব, সেই তাদের কাছে আমাদের ইতিহাস, আমাদের বঙ্গবন্ধু, আমাদের দেশ কেমন। আমি তো খুব মুগ্ধ যে বাচ্চারা এত সুন্দর সুন্দর কবিতা পড়ছে। প্রতিটি বিষয়ে নির্বাচিত সেরা 25 জন যাবে ফাইনালে। 17 মার্চ এটিএন বাংলার মঞ্চে তারাই পারফরমেন্স করার সুযোগ পাবে। সব বিষয় সেরা 3 জন বিজয়ী পাবেন পুরস্কার। ফাইনাল অনুষ্ঠানটি সরাসরি দেখানো হবে এটিএন বাংলায়। রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসের নতুন ঢেউ শুরু হওয়ায় আবারও কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ইটালি। এজন্য সোমবার দেশটির সব দোকানপাট, রেস্তোরাঁ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে স্টার সানডে উপলক্ষে আগামী 3 থেকে 5 এপ্রিলও সব প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। বিবিসির খবরে বলা হয় করোনার ভয়াবহ সংক্রমণ শুরুর পর 1 বছর আগে ইটালিতে কড়াকড়ি লকডাউন শুরু হয়েছিল। ইটালিতে এ পর্যন্ত 1 লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। আহমেদাবাদে প্রথম টি-20তে ভারতকে 8 উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে 5 ওভারের মধ্যে 3 ব্যাটসম্যান ধাওয়ান, রাহুল আর কোহলির উইকেট হারায় ভারত। সেই বিপর্যয় আর কাটিয়ে উঠতে পারেনি তারা। শ্রেয়াস আয়ার 67 রানের ইনিংস খেলে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। তাতে 7 উইকেট হারিয়ে 124 রান তোলে স্বাগতিক দল। 23 রানে 3 উইকেট নেন পেসার জোফ্রা আর্চার। জবাবে জেসন রয়ের 49 আর জস বাটলারের 28 রানের ইনিংসে জয়টা সহজ হয়ে যায় ইংল্যান্ডের। এরপর ডেভিড মালান আর জনি বেয়ারস্টোর অবিচ্ছিন্ন 41 রানের জুটিতে 27 বল হাতে রেখে জয় নিশ্চিত করে ইয়ন মর্গানের দল। অ্যান্টিগায় দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে 5 উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে ব্যাট করতে নেমে দলের 50 রানে 3 ব্যাটসম্যানকে হারায় সফরকারীরা। এরপর চতুর্থ উইকেটে 100 রান যোগ করে দলকে বড় সংগ্রহের ভিত করে দেন গুনাথালিকা এবং দীনেশ চান্দিমাল। 96 রান করে আউট হন গুনাথালিকা, 71 রান করেন চান্দিমাল। শেষ পর্যন্ত 8 উইকেটে 273 রানের পুঁজি পায় লঙ্কানরা। জবাবে উদ্বোধনী জুটিতে 192 রান যোগ করে এভিন লুইস আর শাই হোপ। চতুর্থ সেঞ্চুরি তুলে 103 রানে ফেলেন লুইস। শাই হোপের ব্যাটে আসে 84 রান। তাতে 2 বল বাকি থাকতে 3 ম্যাচের সিরিজ নিশ্চিত করে ক্যারিবীয়রা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নিয়োগ পরীক্ষায় পাশ হয়েছে পুলিশ ভেরিফিকেশন, তারপরও জটিলতা নিয়োগ পাচ্ছে না 1,500-এরও বেশি উপসহকারী কৃষি কর্মকর্তা। প্রযুক্তির ব্যবহারে মহামারীর মধ্যেও স্বাভাবিক জীবনযাত্রা দুবাই। এয়ারপোর্ট, হোটেল, শপিং মলে বিদেশিদের ভিড়। রাজস্ব আয় ও যাত্রী পারাপার 85% কমেছে বেনাপোল স্থলবন্দরে। এবং প্রধানমন্ত্রীর জীবনী নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছে এটিএন এন্টারটেইনমেন্ট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangladesh। ধন্যবাদ সবাইকে।